যাচ্ছিলেন। ঘটনাটি ঘটেছে বাগেরহাট জেলার বর্তমান রামপাল উপজেলার কোন একটি গ্রামে। ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে সুখ মিয়া। এই সুখ মিয়া ছিল বাবা মায়ের একমাত্র সন্তান। দরিদ্র ঘরে জন্ম নেয় খুব ছোটবেলা থেকেই সুখ মিয়ার কাজে মনোযোগ দিতে হতো। সুখ মিয়ার বাবা মাঠে কাজ করত এবং মাঝে মাঝে তার নৌকা নিয়ে বিলে ঝিলে রাত বিরেতে মাছ ধরত। অভাবের সংসার হলেও সুখ মিয়া ছিল বাবা মায়ের খুবই আদরের সন্তান। ছোটবেলা থেকে সুখ মিয়া ছিল সুদর্শন এবং সুঠাম দেহের অধিকারী। সুখ মিয়া ছোটবেলা থেকে মায়ের বাড়ির কাজে সাহায্য করত, পাশাপাশি বাবার কাজের জায়গায় গিয়ে দাঁড়িয়ে দেখতো বাবা কিভাবে কাজ করে। 15 বছর বয়স থেকে সুখ মিয়া তার বাবার সাথে রাতের বেলা বিলে মাছ ধরতে যেত। এইভাবে বাবার সাথে মাছ ধরতে যেতে যেতে একটা সময় সে খুব ভালো একজন জেলেতে পরিণত হয়। সুখ মিয়া ছোটবেলা থেকে শান্ত স্বভাবের ছিল। সে সবার সাথে খুব ভালো ব্যবহার করত, তাই গ্রামের সবাই সুখ মিয়াকে আদর করত এবং ভালোবাসত। সুখ মিয়া ধীরে ধীরে বড় হতে থাকে। মাছ ধরায় দিন দিন সে খুবই পারদর্শী হয়ে ওঠে। সে একটা সময় এই মাছ ধরাকেই নিজের পেশা হিসাবে ঠিক করে। সুখ মিয়ার বয়স যখন 19 কি 20 বছর, তখন থেকে সুখ মিয়া রাতে একাই মাছ ধরতে বের হতো তার বাবাকে নিয়ে। তার বাবা সারাদিন মাঠে কাজ করত, আর এই কারণে সে ঠিক করে যে রাতের বেলা একাই মাছ ধরতে যাবে। তার বাবা সারাদিন যেহেতু মাঠে কাজ করে, তাই সে রাতের বেলা ঘুমাবে। তো যেই কথা সেই কাজ। সুখ মিয়াদের বাড়ির পাশে ছিল ছোট একটা খাল। এই খাল দিয়ে 1 কিলোমিটার নৌকা চালালে নৌকাটি বিলে গিয়ে পৌঁছায়। তো এইভাবে প্রায় রাতেই সুখ মিয়া তার বাবার নৌকা নিয়ে বিলে মাছ ধরতে যেত এবং সে ভালোই মাছ পেত। তার বাবার বয়স হয়ে গিয়েছিল, সারাদিন মাঠের কাজ, আবার রাতের বেলা মাছ ধরার মতো পরিশ্রম করার মতো শারীরিক সক্ষমতা তার ছিল না। এই কারণেই মূলত সুখ মিয়া রাতের বেলা মাছ ধরার সিদ্ধান্ত নিয়েছিল। তো যেই মাছ সুখ মিয়া পেত, সেই মাছগুলো সকালে বাজারে বিক্রি করে যে টাকা উপার্জন করত, সেটা তার সংসারে দিত। এভাবে দিন দিন ভালো হচ্ছিল তাদের 3 জনের ছোট সংসার। ঘটনাটি ঘটে আনুমানিক 1968 থেকে 70 সালের ভেতরে। তখন বর্ষাকাল চলছিল, চারদিকে পানি থই থই করছে। সুখ মিয়া একদিন রাতের খাবার শেষ করে বিলে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নেয়। যাওয়ার সময় প্রতিদিনের মতো জাল, টেটা এবং সাথে কিছু মুড়ি গুঁড়ো নিয়ে নেয়। সবকিছু নৌকায় তুলে নৌকা চালানো শুরু করে। তখন আকাশে চাঁদ ছিল, মাঝে মাঝে মেঘে চাঁদ ঢেকে যাচ্ছিল। কিছু সময় নৌকা চালানোর পর সুখ মিয়া বিলে প্রবেশ করে। বিলে আরো অনেকগুলো নৌকা ছিল, সেগুলোতে হারিকেনের আলো দূর থেকে মিটমিট করে দেখা যাচ্ছিল যে সেগুলো মিটমিট করে জ্বলছে। সুখ মিয়া তার নৌকা একটা জায়গায় দাঁড় করিয়ে জাল ফেলে, কিন্তু কোনো মাছ পায় না। এভাবে আশেপাশে অনেকবার জাল ফেলেও সে কোনো মাছ পায় না। সুখ মিয়া যেখানে অবস্থান করছিল সেখান থেকে কিছুটা পথ আগালে একটা পরিত্যক্ত শ্মশান পড়ে। রাতের বেলায় যারা ওই বিলে মাছ ধরতে যায় তারা শ্মশানের এলাকাটা এড়িয়ে চলে, কারণ শ্মশান নিয়ে নানান ধরনের ভৌতিক ঘটনা সকলের মধ্যে প্রচলিত আছে, এই জন্য সবাই একটু পায়। সাধারণত শ্মশানের ওই জায়গাটায় কেন জানি সবসময় প্রচুর মাছ পাওয়া যায়। ওখানে ঝোপ জঙ্গল বেশি, ওর ভিতরে মাছগুলো লুকিয়ে থাকে। সুখ মিয়া অনেক সময় জাল ফেলেও যখন মাছ পাচ্ছিল না, তখন সে চিন্তা করে শ্মশানের দিকটাতে যাই, দেখি কোনো মাছ পাওয়া যায় কিনা। তো আশেপাশে দূরে দূরে বিভিন্ন নৌকা থেকে হারিকেনের আলো তো আসছে, তাই সুখ মিয়া ভয় পায়নি। এমনটা না যে সে একদম অন্যান্য নৌকাগুলো থেকে অনেক দূরে চলে এসেছে, বিষয়টা এরকম না। চিৎকার দিলে দূর থেকে কোনো নৌকা তার সাহায্যের জন্য এগিয়ে আসবে, এমন দূরত্বেই সুখ মিয়া ছিল। তো সুখ মিয়া তার নৌকাটা নিয়ে শ্মশানের দিকে আগাতে থাকে আর জাল ফেলতে থাকে। কিন্তু পানি থাকার পরও সুখ মিয়ার জালে কোনো মাছ উঠছিল না। তার মনটা খুবই খারাপ হয়ে যায়। এত চেষ্টা করেও সে একটা মাছও পাচ্ছে না। নৌকা বাইতে বাইতে সে একটা সময় শ্মশানের কাছাকাছি পৌঁছায়। আলো আধারির রাতে দূর থেকে সুখ মিয়া পরিত্যক্ত শ্মশানটি দেখতে পায়। সুখ মিয়া যেখানে জাল ফেলতে থাকে, কয়েকবার জাল ফেলার পরে সে জালে মাছ পেতে থাকে। এভাবে জাল ফেলে মাছ ধরতে ধরতে একটা সময় তার নৌকার যে মাছ ধরার যে জায়গাটা সেটা কিন্তু পরিপূর্ণ হয়ে যায়। সুখ মিয়া অনেক খুশি, সারা রাত অনেক চেষ্টা করে মাছ পায়নি, অথচ শ্মশানের কাছে জাল ফেলতেই তার নৌকা মাছে পরিপূর্ণ। মনে একটা প্রশান্তি ভাব, কিন্তু তখনও সে জানতো না তার সাথে আসলে কি হতে চলেছে, সামনে তার জন্য কি অপেক্ষা করছে।
রাত তখন আনুমানিক কয়টা সেটা সুখ মিয়া ঠিক বলতে পারবে না। সুখ মিয়া চিন্তা করে মাছ তো অনেক পেলাম, এখন বাড়ির দিকে রওনা দিই। তখন সে আশেপাশে তাকায়, কিন্তু দূরে কোনো আলো দেখতে পায় না। তার মানে হচ্ছে দূরে কোনো নৌকা দেখা যাচ্ছে না। সে একটু ঘাবড়ে যায়। সে চিন্তা করে আশেপাশে কত নৌকা ছিল, এখন একটাও দেখছি না। আমার তো এত দূরত্বে চলে আসার কথা না, তাহলে কি সবাই বাড়ি চলে গেল? এটা ভেবে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অল্প একটু যাওয়ার পরে বিলের পাড় থেকে সাদা ধুতি পরা এক লোক সুখ মিয়াকে ডাকতে থাকে, ও ভাই, ও ভাই, আমি অনেক বিপদে পড়ছি ভাই, আমাকে একটু নিয়ে যাও। তো সুখ মিয়া লোকটিকে দেখে খুবই অবাক হয়। এত রাতে এই শ্মশানের কাছে ধুতি পরা খালি গায়ে একটা লোক দাঁড়িয়ে সাহায্য চাইছে, যেখানে দিনের বেলাও মানুষ আসে না, সেখানে রাতের বেলায় একটা মানুষ। সুখ মিয়া মনে মনে ভয় পায়। তখন তার মনে পড়ে এই শ্মশান এলাকায় ভয়ানক ঘটনা ঘটার কথা। তো এখানে এসে মানুষ ভয় পায়, হারিয়ে যায়, এমন অনেক ঘটনা গ্রামে প্রচলিত রয়েছে। তো সুখ মিয়া চিন্তা করে যে কোনো বিপদে টিপদে পড়লাম না তো আবার। এসব ভাবতে ভাবতে আবার ওই ধুতি পরা লোকটি ডাকছে, ও ভাই, ও ভাই, আমাকে নিয়ে যাও, আমি পাশের গ্রামে যাব। তো আমি অনেক বিপদে আছি, আমাকে নিয়ে যাও, এরকম বলছে। বারবার সব বলার কারণে ভয় পেলে সুখ মিয়ার মনে কিছুটা দয়া হয়। সে চিন্তা করছে লোকটি তো মানুষই, মানুষের মতোই দেখতে, মানুষের মতো কথা বলছে, দেখে তো মানুষই মনে হচ্ছে। চাঁদের আলো একবার মেঘে ঢেকে যাচ্ছে, আবার মেঘের বুক চিরে চাঁদের আলো বাইরে বেরিয়ে আসছে। অনেকবার ডাকাডাকি আর কাকতি মিনতি করার পর সুখ মিয়া তার নৌকা পাড়ে ভেড়ায়। তখন ওই ধুতি পরা লোকটি নৌকায় উঠে বসে। সাথে সাথে নৌকায় থাকা হারিকেন টপ করে নিভে যায়। নৌকায় উঠে ধুতি পরা লোকটা মাছগুলো যেখানে রাখা ঠিক সেখানে গিয়ে বসে। সুখ মিয়া আবার নৌকা বাইতে শুরু করে। সুখ মিয়া লোকটিকে বলে, আপনি কোথায় যাবেন? এত রাত্রে এই শ্মশানের কাছে কেন? আপনি এখানে আসছেনই বা কেন? আর আপনি এরকম ধুতি পরে আছেন, তো আবার খালি গায়ে। লোকটি একথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে, কিন্তু কোনো কথা বলে না। কিন্তু লোকটিকে দীর্ঘশ্বাস ফেললো এটা কিন্তু সুখ মিয়া খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল। সুখ মিয়া লোকটির মুখ দেখতে পাচ্ছিল পুরোপুরি, যতটুকু বোঝা যাচ্ছে মুখটা অনেক কালো, শরীরটাও কালো, কিন্তু শরীরে বেশ লোম রয়েছে। অনেক পুরুষ মানুষের দেখা যায় যে হাতে পায়ে বুকে পিঠে বেশ লোমশ থাকে, ওই রকম আর কি। উনি মানুষের শরীরে অনেক সময় অনেক লোম থাকে, ওই রকম টাইপের একটা লোক। কিন্তু সুখ মিয়া এরকম লোমওয়ালা লোক আগে কখনো আসলে এভাবে দেখেনি। সুখ মিয়ার কাছে বিষয়টা কিছুটা অস্বাভাবিক লাগে। তো ধুতি পরা লোকটা নৌকায় ওঠার পর থেকে কোনো কথা বলছে না। সুখ মিয়া বারবার বলছে, কাকা, আপনি কোথায় যাবেন? আমি নামাই দিয়ে আসবো, আমারও তো বাড়িতে ফিরতে হবে। আপনি কথা বলছেন না কেন? কথা না বললে আমি কিভাবে বুঝবো আপনি কোন গ্রামে যাবেন? তখন ধুতি পরা লোকটা বলে, ওরে বাবু রে, তুই নৌকা চালাতে থাক, থামবি না। নৌকা যেখানে গিয়ে ধাক্কা লাগবে আমি সেখানেই নামবো। এটা বলে ধুতি পরা লোকটা নৌকার মাথায় গিয়ে বসে। এইসব কথা শুনে আবার সুখ মিয়া অনেক ভয় পায়। কারণ নৌকা যেখানে ধাক্কা লাগবে সেখানে নামবে, আবার কেমন ধরনের কথা? সুখ মিয়া যে বিপদে পড়ে গেছে এটা কিন্তু সুখ মিয়া বুঝতে পেরেছে। সুখ মিয়া জোরে জোরে বৈঠা বাইতে থাকে। কিছু দূর যাওয়ার পর সুখ মিয়া চারদিকে তাকিয়ে দেখে যে সুখ মিয়া ওই জায়গাটা চিনতে পারছে না। 5 বছর সে এই জায়গায় মাছ ধরছে, অথচ সেই জায়গায় এখন সে চিনতেই পারছে না। আশপাশ দেখে সুখ মিয়ার মনে হচ্ছিল এই জায়গায় ও কখনো আসেই নাই। কিন্তু এখন সে এভাবে এখানে কিভাবে আসলো? কি হচ্ছে তার সাথে? সে কিছুই বুঝতে পারছে না। তখন সেই ধুতি পরা লোকটি বলে ওঠে, কিরে, কি ভাবছিস? ভয় পাচ্ছিস? তোর ভয় নেই, আমি মাছ খেতে এসেছি, আমি এই শ্মশানেই থাকি। এখানে রাতে বা দিনে কোনো মানুষ আসে না। বিলের আশপাশ দিয়ে অনেক জেলে মাছ ধরে, কিন্তু শ্মশানের কাছে ভয়ে কেউ আসে না। তুই ভুল করে এখানে চলে এসেছিস, মাছও পেয়েছিস, এখন মাছগুলো আমাকে দে, আমি খাবো। অনেকদিন আমি মাছ খাই না। এসব কথা শুনে সুখ মিয়ার গলা তো ভয়ে শুকিয়ে যায়। সে থতমত গলায় বলে, আপনি সব মাছ খেয়ে ফেলেন, কিন্তু আমার কোনো ক্ষতি করবেন না। তখন ধুতি পরা ওই পিশাচটি বলে ওঠে, আমি এখানে কত বছর ধরে থাকি জানিস? আমি এখানে 300 বছর ধরে থাকি। এখানে শ্মশান হওয়ার অনেক আগে থেকেই আমি থাকি। বহু মানুষ এখানে এসে ভয় পেয়ে মারা গেছে, তাই এখানে কোনো মানুষ আসতে চায় না। কিন্তু তুই জেনে শুনে মাছের লোভে এখানে এসেছিস, কাজটা তো তুই ঠিক করিস নাই রে বাপু। এটা বলে ধুতি পরা পিশাচটি ভয়ানক রূপ ধারণ করে। সুখ মিয়া দেখে বিভৎস আর জানোয়ারের মতো একটা দানবে রূপ নেয় পিশাচটি, এবং অট্ট হাসিতে ফেটে পড়ে। নৌকার মাথা থেকে এক লাফে মাছের কাছে এসে সে মাছ খেতে শুরু করে। মাছগুলো খাচ্ছিল আর ভয়ঙ্কর জানোয়ারের মতো শব্দ করছিল পিশাচটি। সুখ মিয়া এসব দেখে তো ভয়ে তার প্রাণ ওষ্ঠাগত, এখনই মারা যাবে এমন একটা অবস্থা।
কোনো কথা বলতে পারছে না, নড়াচড়াও করতে পারছে না, শুধু অপলক দৃষ্টি তাকিয়ে দেখছে পিশাচটি কি করে। সুখ মিয়ার মনে হচ্ছিল ভয় তার প্রাণটা বুকটা ছিঁড়ে বের হয়ে যাবে যে কোনো সময়। সুখ মিয়ার মনে হচ্ছিল যে কোনো সময় জ্ঞান হারিয়ে ফেলবে। কিন্তু এত ভয়ানক দৃশ্য দেখার পরও কেন জানি সুখ মিয়া জ্ঞানই হারায়নি। এভাবে কত সময় গেছে সুখ মিয়া বলতে পারে না। একটা সময় ভয়ানক পিশাচটি মাছ খাওয়া শেষ করে নৌকার উপর দাঁড়ায় এবং ভয়ানক শব্দও করতে থাকে। শব্দ করতে করতে হঠাৎ পিশাচটি নৌকা থেকে বিলের পানিতে লাফ দিয়ে মিলিয়ে যায়। সুখ মিয়া তখন তার শরীরটা নাড়াতে পারে এবং শরীরে শক্তি ফিরে পায়। সে তার মাছের দিকে তাকিয়ে চাঁদের লুকোচুরি হালকা আলোয় দেখে মাছের জায়গায় কাটা পড়ে আছে, কিন্তু মাছের গায়ে মাংস নাই। পিশাচটি সব খেয়ে ফেলেছে, মাছ খেয়ে ফেলেছে, এটা নিয়ে তার কোনো দুঃখ নাই। সে যে প্রাণে বেঁচে গেছে এটাই তো সবচেয়ে বড় পাওয়া। সুখ মিয়া চারপাশে তাকিয়ে দেখে ওই ভয়ানক পিশাচটিকে দেখা যায় কিনা, কিন্তু না, ওই পিশাচটিকে সে আর দেখতেও পায় না, আর ওটাকে সে দেখতে আর চায়ও না। কিন্তু সে আরো একটা জিনিস খেয়াল করে যে সে যেখানে আছে সেই জায়গাটা তার কাছে অপরিচিত। সে কখনো এই জায়গায় এসেছে বলে তার মনে পড়ে না। সে আর কিছু না ভেবে নৌকা জোরে জোরে বাইতে থাকে। কোন দিকে যাবে সে কিছুই বুঝতে পারছে না। সে শুধু নৌকা বেয়েই চলেছে আর বেয়েই চলছে, আর চিন্তা করছে, আল্লাহ রে, এটা কোথায় আসলাম, এখান থেকে বাড়িতে যাব কিভাবে? আবার যদি ভয়ানক পিশাচটি এসে তার ক্ষতি করে তাহলে তো আর কখনো মা বাবাকে দেখতে পাবো না। এমন নানান চিন্তা করছে, নৌকার বৈঠা বাইছে। এভাবে কত সময় ধরে নৌকা চালিয়েছে সে বলতে পারে না, কোন দিকে যাচ্ছে সেটাও বুঝতে পারছে না। এমন করতে করতে সুখ মিয়ার নৌকা বিলের ভিতর এমন একটা জায়গায় চলে আসে, সেখানে আশেপাশে কিছু শব্দ সে শুনতে পায়। পানিতে মনে হচ্ছে কিছু সাঁতার কাটছে, আবার মনে হচ্ছে অনেকে একসাথে পানিতে ঝাপাঝাপি করলে যেরকম শব্দ হয় তেমন শব্দ হচ্ছে। সুখ মিয়া বুঝতে পারছে না কিসের শব্দ হচ্ছে, কি হচ্ছে তার সাথে। সে কি আবার সেই পিশাচের খপ্পরে পড়লো কিনা এসব চিন্তা করে আর সে মনে মনে মারাত্মক ভয় পাচ্ছিল। ভয় পাওয়াটাই স্বাভাবিক। সেভাবে হয়তো সে আর কখনো বাড়ি ফিরতে পারবে না, সে আর কখনো তার মা বাবার সাথে দেখাও করতে পারবে না। এসব ভাবতে ভাবতে সে দেখতে পায় তার থেকে কিছুটা দূরে কয়েকটা মানুষের মতো বিলের ভিতরে ঝাপাঝাপি করছে। কিন্তু সে আরো একটা জিনিস খেয়াল করে, যেখানে নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে সে, সেখান থেকে আশেপাশে কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না, দূরে কোথাও বাড়িঘরও দেখা যাচ্ছে না, কোনো গাছপালাও দেখা যাচ্ছে না। সে ভাবে বিলের মাঝখানে থাকলে তো দূর থেকে বিলের পাড় দেখা যায়, পাড়ের গাছপালাও দেখা যায়, দূরের ঘর বাড়িও দেখা যায়, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। সুখ মিয়া আরো একটা জিনিস খেয়াল করে, তার নৌকাটা একটা জায়গায় দাঁড়িয়ে আছে, কোন নড়াচড়া করছে না। আর মানুষের মতো দেখতে অভাবগুলো তার থেকে কিছুটা দূরে একটা সার্কেলের মতো জায়গায়, মানে একটা বৃত্তাকার জায়গায়, মানে গোলাকার জায়গায় ভিতরে পানিতে সাঁতার কাটছে আর ঝাপাঝাপি করছে। চাঁদের আলোতে সেই অবয়বগুলো দেখে বুঝতে পারে সেগুলো মেয়েদের অবয়ব। সুখ মিয়া আরো একটা জিনিস খেয়াল করে, তার নৌকা তাদের দিকে যাচ্ছে না, আবার তারাও সাঁতার কেটে সুখ মিয়ার নৌকার দিকে আসছে না। সুখ মিয়ার মনে হচ্ছিল অবয়বগুলো তার দিকে তাকাচ্ছেই না, তারা তাদের মতো করে সাঁতার কাটছে, লাফালাফি করছে, আনন্দ করছে। সুখ মিয়ার তখন হুঁশ ফেরে। সে চিন্তা করে এখান থেকে যেভাবেই হোক চলে যেতে হবে, তা না হলে সে আর কখনো বাড়িতে ফিরতে পারবে না। এমনিতে সে কঠিন বিপদে পড়ে গেছে, আদৌ সে বাড়িতে কখনো ফিরতে পারবে কিনা সেটাও সে জানে না। জীবনটাই এখন তার কাছে অনিশ্চিত গন্তব্য হয়ে গেছে। সুখ মিয়া তখন ভাবে তার নৌকা ঘুরিয়ে সে অন্যদিকে চলে যাবে। সে যখনই তার বৈঠায় হাত দিয়ে নিচে পানিতে টাচ করে, সে খেয়াল করে নিচে শক্ত কিছুর সাথে তার বৈঠার ছোঁয়া লাগছে। সুখ মিয়া নিচে তাকিয়ে অবাক হয়ে যায়। কয়েক সেকেন্ড আগে সে দেখলো তার নৌকা পানির উপর দাঁড়িয়ে আছে, কিন্তু সে এখন খেয়াল করে কোথায় পানি। সে তার বিশাল মাঠের ভিতরে নৌকার উপর দাঁড়িয়ে আছে, তার সামনে একটা বিশাল পুকুরের মতো, আর সেখানে তখনও সেই মানসরূপী মহিলা অবয়বগুলো সাঁতার কাটছিল, লাফালাফি করছিল। সুখ মিয়া এসব দেখে খুব হতাশ হয়ে পড়ে। সে কি করবে, কোথায় আসলো, কেন এমন হচ্ছে, এখান থেকে কিভাবে ফিরবে সেটা সে বুঝতে পারছে না। ভয়ে মনে হচ্ছিল সে যে কোনো সময় তার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে আর সে মারা যাবে, এমন একটা অবস্থা। হঠাৎ সুখ মিয়া খেয়াল করে তার সামনের পুকুরের শব্দ থেমে গেছে। সে সেদিকে তাকিয়ে দেখে মেয়েরূপী অবয়বগুলো পানি থেকে উপরে উঠে যাচ্ছে। মেয়েরূপী অবয়বগুলোর ভেতর থেকে একজন তার দিকে তাকায় এবং সে চাঁদের আলো দেখতে পায় যে মেয়েরূপী একটা অবয়ব হাত দিয়ে ইশারা করে তার পেছনে পেছনে যেতে বলে। সুখ মিয়া ওই মেয়ে অবয়বের হাতের ইশারায় নৌকা থেকে নেমে মেয়ের পেছনে হাঁটা শুরু করে। সে নিজেও বুঝতে পারছে না সে কেন ওই মেয়েটার পিছন পিছনে হাঁটছে। সুখ মিয়া হাঁটার সময় একটা জিনিস খেয়াল করে যে সে যেন শূন্যের উপর দিয়ে বাতাসে হাঁটছে। কয়েক সেকেন্ড যাওয়ার পর সুখ মিয়া দেখতে পায় সে একটা ভিন্ন জগতে চলে এসেছে।
চারপাশে বিশাল বিশাল গাছপালা, বিভিন্ন ধরনের পশু পাখি, বাহারি রকমের ফুলের বাগান। এমন দৃশ্য সে কখনো চোখেই দেখেনি। এমন জায়গায় পৃথিবীতে আছে কি না এটা ছিল তার কল্পনার বাইরে। এভাবে হাঁটতে হাঁটতে সুখ মিয়া এমন একটা জায়গায় গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। তারপর সে আবারও উঠে দাঁড়ায় এবং দাঁড়িয়ে দেখে তার সামনে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা তাকে বলে, আপনি ভয় পাবেন না, আমরা পড়ি, আপনি এখন জিন রাজ্যে চলে এসেছেন। তখন সুখ মিয়া ওই পরীর সাথে কথা বলে। সুখ মিয়া বলে, আমি বাড়ি যাব, আমি আমার পরিবারের কাছে যাব, আমি এখানে কিভাবে আসলাম আমি তো জানি না। তখন পরীটা বলে, আমাদের বাড়িতে 2 দিন পর বিয়ের অনুষ্ঠান আছে আমার বোনের, আপনি আমাদের বাড়িতে থাকেন, আমি আমার পরিবারকে বলবো আপনি আমার বন্ধু, বিয়ে হয়ে গেলে আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেবো, আমি কথা দিচ্ছি আপনার কোনো সমস্যা হবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তখন মূলত সুখ মিয়া পরীর বোনের বিয়ে অবধি সেখানে থাকতে রাজি হয়, কিন্তু তার মন তো তার পরিবারের জন্য কাঁদছে, তার বাড়ির কথা খুব মনে পড়ছে। তখন পরীটি বলে, আপনি আমার সাথে আসেন। সুখ মিয়া পরীটার পিছন পিছন হাঁটছিল, চারপাশ দেখছিল। কি বিশাল বিশাল রাজকীয় প্রাসাদ, বিশাল বিশাল ফুলের বাগান, চারপাশে মানুষের মতো দেখতে লোকজন, কিন্তু অনেক লম্বা। সবাই তার দিকে তাকিয়ে আছে আর নিজেদের ভিতর কি যেন বলা বলি করছে। হঠাৎ একটা সময় বিশাল এক প্রাসাদের সামনে গিয়ে তারা উপস্থিত হয়। তখন পরীটি বলে, এটাই আমার বাড়ি, আমি এখানেই থাকি, চলেন ভিতরে, আমার বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দেব। তখন সুখ মিয়া বলে, আপনার নাম কি? তখন পরীটি বলে, আমার নাম নুসাইবা। তখন পরীটি বলে, আপনার নাম আমি জানি, আপনাকে বলতে হবে না, চলেন ভেতরে যাই। তখন তারা দুজন ওই প্রাসাদের ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢুকে সুখ মিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। এসব সে কি দেখছে? ভিতরে বিশাল বিশাল পালঙ্ক, দারুণ কারুকার্যের সব ফার্নিচার, বাহারি ডিজাইনের জিনিসপত্র দিয়ে ঘরের ভিতর সুসজ্জিত করে রাখা। ভেতরে ঢুকে দেখে চেয়ারে সাদা দাড়িওয়ালা মধ্যবয়স্ক একজন ভদ্রলোক বসে আছে, অনেক সুদর্শন একজন পুরুষ, তার শরীর থেকে অনেক সুগন্ধি বের হচ্ছে। তখন পরীটি সুখ মিয়াকে পরিচয় করিয়ে দেয়, বলে যে এটা আমার বাবা, আর বাবাকে বলে উনি আমার বন্ধু, ওনাকে নিয়ে এসেছি আমার বোনের বিয়ের জন্য, বিয়ে শেষ হলে আবার দিয়ে আসবো। তখন সুখ মিয়ার সাথে পরীর বাবার পরিচয় হয়। তখন পরীর বাবা তার থাকার জন্য একটা ঘর দেখিয়ে দেয় এবং বলে, তুমি বিশ্রাম করো বাবা, তোমার খাবার পাঠিয়ে দেব। সুখ মিয়া মাথা নাড়িয়ে তাকে দেয়ার রুমে গিয়ে একটা চেয়ারে বসে পড়ে এবং বসে বসে ভাবে, আমি কোথায় আসলাম, কবে বাড়ি যাব, কিভাবে বাড়ি যাব, আদতে আমাকে বাড়িতে দিয়ে আসবে কিনা এরা, নাকি চিরকাল এখানে বন্দী হয়ে থাকতে হবে, এই সব চিন্তা তার মাথার ভিতরে। এদিকে সারা রাত জাল দিয়ে মাছ ধরায় তার শরীরটা তো আর নড়ছে না। ক্লান্ত হয়ে সুখ মিয়া চেয়ারেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ নুসাইবা পরীর ডাকে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখে তার সামনে রয়েছে নানান ধরনের খাবার। এ সকল খাবার সে জীবনেও চোখে দেখেনি, সাথে বিভিন্ন ধরনের মিষ্টিও রয়েছে। নুসাইবা পরী তখন সুখ মিয়াকে বলে, আপনি অনেক ক্লান্ত আমি জানি, আপনি খাবারগুলো খেয়ে নেন, তারপর ঘুমিয়ে পড়েন, পরে আপনাকে সব ঘুরে দেখাবো। সুখ মিয়া প্রথম প্রথম খেতে ভয় পাচ্ছিল, এটা দেখে নুসাইবা পরী বলে, আপনি নিশ্চিন্তে খেয়ে নেন, খাবারে কোনো সমস্যা নেই, আর এই খাবার খেলে আপনাকে চিরকাল এখানে আটক থাকতে হবে না। তো নুসাইবা পরী অভয় দেওয়ার পর মূলত সুখ মিয়া খাবার খায়। সুখ মিয়া তার বাবা মাকে বলেছিল যে এত সুস্বাদু খাবার সে জীবনে কোনোদিন খাওয়া তো দূরের কথা, জীবনে কখনো সে চোখেও দেখেনি। তো সবকিছু থেকে একটু একটু করে খেয়ে সুখ মিয়া ঘুমিয়ে পড়ে। কত সময় ঘুমিয়েছে, কয়টা বাজে, তখন কি দুপুর না বিকেল সে কিছুই বুঝতে পারে না, কারণ সে এক ভিন্ন জগতে রয়েছে। হঠাৎ নুসাইবার বাবার ডাকে সুখ মিয়ার ঘুম ভাঙে। সুখ মিয়া থতমত করে উঠে বসে। তখন নুসাইবার বাবা সুখ মিয়াকে বলে, বাবা কেমন ঘুম হয়েছে, তুমি তো অনেক সময় ঘুমিয়েছো, তুমি রেডি থাকো, নুসাইবা তোমাকে এলাকা ঘুরিয়ে দেখাবে। আমার ভাইয়ের মেয়ের বিয়ে, এজন্যই আমার মেয়ে তোমাকে এখানে নিয়ে এসেছে, তুমি যে ইনসান এটা তোমাকে দেখেই বুঝেছি, তুমি চিন্তা করো না, নুসাইবার সাথে থাকলে আশা করছি এখানে কেউ তোমাকে কিছু বলবে না, বিয়ের অনুষ্ঠান শেষ হলে আমার মেয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবে। তখন নুসাইবা চলে আসে এবং বলে, চলেন আপনাকে নিয়ে ঘুরতে বের হই। সুখ মিয়ার মনে হচ্ছিল সে কোনো একটা ঘোরের মধ্যে আছে, তারা যা বলতেছে সেই মন্ত্রমুগ্ধের মধ্যে সে শুনছে। নুসাইবা আর সুখ মিয়া বাইরে বের হয়। নুসাইবা তাকে তাদের এলাকা ঘুরিয়ে দেখাতে থাকে। চারপাশ কত সুন্দর, কত পরিপাটি, সুন্দর সুন্দর ফুলের বাগান, বড় বড় পুকুর, বিভিন্ন ধরনের গাছপালা, সবকিছু মিলিয়ে সুখ মিয়া যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে। সুখ মিয়া কথার সময় নুসাইবা পরীকে বলে, আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন, আমাকে এখানে এনে আপনার লাভ কি, তাছাড়া আমি মানুষ আর আপনি পরিজাতি। তখন নুসাইবা একটু মুচকি হেসে দেয়। তখন নুসাইবা বলে, আপনি জানতে চান কেন আপনাকে এখানে নিয়ে এসেছি? সুখ মিয়া বলে যে হ্যাঁ জানতে চাই। তখন নুসাইবা বলতে শুরু করে, বলে, আমি সহ আমার বান্ধবীরা ওই বিলে ঘুরতে গিয়েছিলাম ওই রাত্রে।
আমরা যখন ওই শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন দেখি আপনার নৌকা একটা ভয়ঙ্কর পিশাচ গ্রাস করেছে, মানে ওই নৌকার উপরে ভয়ানক একটা পিশাচ বসে আছে। তাকে দেখে আমরা বুঝে ফেলি যে সে মাছ খেতে এসেছে এবং আপনার ক্ষতি করতে এসেছে। আমরা একটু দূরে দাঁড়িয়ে আপনার উপর নজর রাখছিলাম। ওই পিশাচটি আমাদের দেখে শুধু মাছ খেয়েই চলে যায়। আমরা তখন ওখানে না থাকলে হয়তো পিশাচটি আপনার বড় ধরনের কোনো ক্ষতি করতে পারত। পিশাচটি যখন মাছ খাওয়ার পর চলে যায় তখন দেখি তার কিছু পরিচিত পিশাচ আপনার আশেপাশে বিচরণ করছে, যেটা কিন্তু আপনি দেখতে পান নাই। তখন আমরা আপনার নৌকা বিভিন্নভাবে আমাদের কাছে নিয়ে আসি, কিন্তু আপনি সেটা বুঝতে পারেননি। তখন পুকুরে গোসল করার অজুহাতে আমরা আপনাকে দেখা দেই। তখন সুখ মিয়া নুসাইকে বলে, আপনি আমার অনেক বড় উপকার করেছেন, আপনি যদি আমাকে আমার বাড়ি পৌঁছে দিতেন তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম। তখন নুসাইবা বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি নিরাপদে আছেন, আমার বোনের বিয়ে শেষ হলে আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেব। এবার দুজনের মধ্যে অনেক কথাবার্তা হয়। নুসাইবা তার চাচাতো বোনের সাথে সুখ মিয়ার পরিচয় করিয়ে দেয়, তার চাচা সহ তাদের রিলেটিভদের সাথে মানে আত্মীয়দের সাথে সুখ মিয়ার পরিচয় করিয়ে দেয়। এভাবে একটা সময় নুসাইবার বোনের বিয়ে সম্পন্ন হয় এবং বিয়ের সব কিছুতে সুখ মিয়া উপস্থিত ছিল। সে সব কিছু নুসাইবার বদলতে উপভোগ করতে পেরেছে। কেননা একজন ইনসান হয়ে জিনেদের দেশে যাওয়া বা সেখানে গিয়ে তাদের সাথে মিশে যাওয়া, তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করা, এটা খুবই একটা দুরূহ বিষয়। এই কয়েকদিনের কথাবার্তায় সুখ মিয়া আর নুসাইবার ভিতরে একটা ভাব জমে যায়, দুজনের ভিতর অনেক টান অনুভূত হয়। বিয়ের অনুষ্ঠান শেষ হলে সুখ মিয়া নুসাইবাকে বলে, আমি বাড়িতে যেতে চাই, কারণ আমার মা বাবা আমার জন্য চিন্তা করছে, কারণ আমি আমার মা বাবার একমাত্র সন্তান, আমি এতদিন বাড়িতে নেই, তারা আমার জন্য অনেক চিন্তা করছে। এতদিনে দুজন কথা বলতে বলতে আপনি থেকে তুমিতে চলে গেছে, মানে তারা তুমি তুমি করে বলা শুরু করেছে আর কি। দুজনের মধ্যে কিছুটা ভাব জমে গেছে। সুখ মিয়া নুসাইবার আতিথেয়তায় মুগ্ধ হয়েছে। নুসাইবা তখন সুখ মিয়াকে বলে, চলো তোমাকে তোমার নৌকা সহ তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তোমার নৌকা এতদিন আমার হেফাজতে ছিল, তুমি যদি আমার সাথে দেখা করতে চাও তাহলে আমাকে নির্জনে স্মরণ করবা, তাহলে আমি তোমার কাছে চলে আসবো। কিন্তু একটা শর্ত আছে, সেটা হলো এতদিন তুমি কোথায় ছিলে এটা কারোর সাথে শেয়ার করতে পারবা না, এমনকি তোমার পরিবারের সাথেও না। আমি যখন বলবো তার আগে কাউকে জানানো যাবে না, আমি বললেই কাউকে জানাবা, কাউকে জানালে তোমারও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে। তখন সুখ মিয়া নুসাইবা পরীকে কথা দেয় সেই বিষয়টা কাউকে বলবে না। তখন তাদের সামনে একটা ঘোড়া আসে আর নুসাইবা বলে, তুমি এই ঘোড়ায় উঠে বসো এবং চোখ বন্ধ করো, আর তোমার নৌকা তোমার বাড়ির পাশের খালে বাঁধা থাকবে। তখন সুখ মিয়া ঘোড়ায় উঠে বসলে ঘোড়া চলতে শুরু করে। কয়েক সেকেন্ড পরেই সুখ মিয়া একটা কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যায়। তখন সে চোখ খুলে দেখে সে তার বাড়ির উঠোনে পড়ে আছে। তখন সে তার মা বাবাকে ডাক দেয়। তার মা বাবা ঘরের ভিতরে ছিল। তারা তাদের হারিয়ে যাওয়া সন্তানের কণ্ঠ শুনে বাইরে বেরিয়ে আসে। তখন তার বাবা মা সুখ মিয়াকে দেখে জড়িয়ে ধরে এবং কান্নাকাটি করতে থাকে। তখন ভর দুপুর সুখ মিয়ার বাবা মা সুখ মিয়াকে বলে, তুই এতদিন কোথায় ছিলি? 17 দিন তুই বাড়ির বাইরে ছিলি। ওই দিন রাতে যে নৌকা নিয়ে বিলে মাছ ধরতে গেলি, এরপর তো তোর কোনো খবরই নাই। কত খুঁজেছি তোকে, কোথাও খুঁজে পাইনি। অনেক হুজুর কবিরদের কাছে গেছি, কেউ তোর সন্ধান দিতে পারে নাই। কোথায় ছিলি রে বাবা? তুই যে ফিরে এসেছিস সেটাই আমরা খুশি, আমাদের আর কিছু চাই না। আজ থেকে তোর আর মাছ ধরার দরকার নাই, তুই অন্য কাজ কর। এই সব শুনে সুখ মিয়া তো আকাশ থেকে পড়ে এমন একটা অবস্থা। সে তার বাবা মাকে বলে, 17 দিন মানে? আমি তো সর্বোচ্চ 2 দিন হলো বাড়িতে আসি না, 17 দিন কিভাবে হলো? তখন তার বাবা মা তাকে বোঝায় যে গত 17 দিন সুখ মিয়া নিরুদ্দেশ ছিল। সুখ মিয়া বিষয়টা মিলাতে পারে না, কারণ তার কাছে মনে হচ্ছে 2 দিন, কিন্তু সেটা কিভাবে 17 দিন হয়। এসব নিয়ে আর কথা বাড়ায় না সুখ মিয়া, কারণ কথা বাড়ালে আবার ওই গোপন কথাটা বেরিয়ে যেতে পারে। এভাবে দিন কাটতে থাকে সুখ মিয়ার। কিন্তু নুসাইবাকে কিছুতেই ভুলতে পারছে না সুখ মিয়া। সারাদিন শুধু নুসাইবার কথা চিন্তা করে সুখ মিয়া। নুসাইবাকে দেখার জন্য সুখ মিয়ার মনটা উতলা হয়ে ওঠে। একদিন রাতের বেলা সুখ মিয়া ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যে বাইরে বের হয়। গ্রামের ওয়াশরুমগুলো তো বাড়ি থেকে বাইরেই থাকে। তো সুখ মিয়াদের বাড়ির পাশে একটা বড়ই গাছ ছিল, তার পাশে ছিল তাদের ওয়াশরুম। সুখ মিয়া ওয়াশরুমে যাওয়ার সময় বড়ই গাছটার দিকে তাকায়। সে তখন দেখতে পাবে বড়ই গাছের নিচে একটা মেয়ের অবয়ব দাঁড়িয়ে আছে। চাঁদের আলোতে যতটুকু বোঝা যাচ্ছে ওটা আর কেউ না, ওটা সেই নুসাইবা পরী। এটা দেখে সুখ মিয়া ভীষণ খুশি হয়। তখন নুসাইবা পরী সুখ মিয়াকে হাত দিয়ে ইশারা করে ডাক দেয় এবং সুখ মিয়া নুসাইবার কাছে যায়। তখন সুখ মিয়াকে বলে, তুমি এখানে তাও তখন সুখ মিয়া আর কি নুসাইবাকে বলে, তুমি এখানে তাও এত রাত্রে? তখন নুসাইবা বলে, আমরা তো দিনে দেখা দিতে পারি না, এতদিন সুযোগের অপেক্ষায় ছিলাম আর এখন সুযোগ পেয়ে গেলাম তোমার সাথে দেখা করার।
তোমার কথা অনেক মনে পড়ছিল। তো সুখ মিয়া তখন বলে ওঠে, তোমার কথা তো আমার অনেক মনে পড়ে। তখন তারা কিছু সময় কথা বলে। হঠাৎ নুসাইবা বলে, এখন আমি চলে যাচ্ছি, আমার যখন ইচ্ছা হবে দেখার আমি চলে আসব, আর তোমার ইচ্ছা যদি হয় তাহলে গভীর রাত্রে এখানে এসে তুমি আমাকে স্মরণ করলে আমি চলে আসব। তো এইভাবেই প্রিয় লিসেনার্স কেটে যায় প্রায় 2 বছর। এর ভিতরে তাদের প্রায় দেখা হতো, কথা হতো, ভাব বিনিময় হতে হতে একটা সময় তারা দুজন দুজনকে অনেক ভালোবেসে ফেলে। কিন্তু এটা তো অনেক কঠিন বিষয়, কারণ দুইজন ভিন্ন জাতি। একদিন নুসাইবা সুখ মিয়াকে বলে তার বাড়িতে মা বাবাকে নুসাইবার কথা জানাতে এবং হারিয়ে যাওয়া 17 দিন কি ঘটেছিল, কেন সেখানে নিয়ে গিয়েছিল সেগুলো বলতে। তাদের সম্পর্ক সুখ মিয়ার পরিবার মেনে নেবে কিনা সেই বিষয়ে কথা বলতে। যদি সুখ মিয়ার পরিবার বিষয়টা মেনে নেয় তাহলে নুসাইবা তার বাবা মায়ের সাথে আলাপ করিয়ে দেবে। সুখ মিয়া কথাটা শুনে খুশি হয়। তখন সে নুসাইবাকে বলে, আমি আমার পরিবারের সাথে কথা বলবো এবং পরিবারের সাথে কথা বলে বিষয়টা জানাবো। ওই দিনের মতো নুসাইবা চলে যায়। সুখ মিয়া তার বাবা মাকে বিষয়টা একদম শুরু থেকে সব কিছু খুলে বলে। শ্মশানের মাছ ধরা থেকে শুরু করে নিয়ে এখন অবধি সব কথা খুলে বলে। এসব কথা শুনে সুখ মিয়ার মা বাবা তো হতবাক হয়ে যায়। তাদের সন্তানের মুখে এইসব কথা শুনে তারা যেন বিশ্বাসই করতে পারছে না। তাদের কাছে সবকিছু কল্পনার মতো মনে হচ্ছিল। সব ঘটনা বলার পর সুখ মিয়া আর নুসাইবার ভালোবাসার কথা তার বাবা মাকে জানায় এবং তাদের মত থাকলে তারা বিয়ে করতে চায়। এই কথা শুনে সুখ মিয়ার মা বাবার চেহারা তো ভয়ে মলিন হয়ে যায়। তারা বিশ্বাসই করতে পারছে না যে একটা মানুষের সাথে পরীর কিভাবে ভালোবাসা হয়, কিভাবে তারা বিয়ে করবে, এটা কি আদতে সম্ভব? ওই দিন সুখ মিয়ার মা বাবা বলে, আমরা ভেবে দেখি, তোমাকে জানাবো পরে। এভাবে কেটে যায় কয়েকদিন। নুসাইবা এই কয়েকদিন আর আসেনি। একদিন সুখ মিয়ার মা সুখ মিয়াকে বলে, বাবা তুই এখন বড় হয়েছিস, তোর বিয়ের বয়স হয়েছে, তোকে তো আমরা বিয়ে দিতে চাই, কিন্তু ওরা জিন জাতি, ওদের সাথে আমাদের সম্পর্ক কি মানায়? সংসার হবে কিভাবে? কে কোথায় থাকবে? তাছাড়া সবচেয়ে বড় বিষয় হলো মানুষ জানাজানি হলে কি হবে? বাড়িতে লোকজনের উপদ্রব বেড়ে যাবে। তখন সুখ মিয়া বলে, তোমরা যদি রাজি হও তাহলে 2 পরিবার বসে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। তাছাড়া ওরা দেখা না দিলে মানুষ তো ওদের দেখতে পারে না। তখন সুখ মিয়ার মা বলে, ঠিক আছে, তাহলে নুসাইবার পরিবারের সাথে কথা বলে কি করা যায় সেটা দেখতে হবে। তখন সুখ মিয়া বলে, আচ্ছা ঠিক আছে। তখন সুখ মিয়া নুসাইবাকে বিষয়টা জানায়। নুসাইবাকে সে স্মরণ করে, নুসাইবা আসে। তো নুসাইবা সুখ মিয়াকে বলে তার পরিবারের সাথে কথা বলে সে জানাবে। এভাবে কাটে কয়েকটা দিন। নুসাইবা আর আসে না। সুখ মিয়া অনেক চিন্তায় পড়ে যায়। হঠাৎ একদিন রাতে নুসাইবা সুখ মিয়ার কাছে আসে। সুখ মিয়া নুসাইবাকে দেখে অনেক খুশি হয়। তখন নুসাইবা সুখ মিয়াকে বলে যে, কালকে আমার বাবা মা তোমাদের বাড়িতে তোমার বাবা মায়ের সাথে দেখা করতে আসবে গভীর রাত্রে, তোমরা অপেক্ষায় থেকো। এটা বলে নুসাইবা চলে যায়। পরদিন সকালে সুখ মিয়া তার বাবা মাকে এই কথা জানায়। তারা ভয় পেল বলে, ঠিক আছে তারা আসুক। কিন্তু সাথে সুখ মিয়ার বাবা মা সুখ মিয়াকে বলে, এখনো চিন্তা ভাবনা করে দেখ বাবা, ওরা কিন্তু জিন জাতি, কখন কিভাবে তোর ক্ষতি হয়ে যাবে এটা বুঝতেও পারবি না। আমরা সবসময় ভয়ে থাকবো, তুই আমাদের একমাত্র সন্তান। সুখ মিয়া তার বাবা মাকে অভয় দিয়ে বলে, তোমরা কোনো চিন্তা করো না, নুসাইবার পরিবার অনেক ভালো। সুখ মিয়ার পরিবার অপেক্ষা করতে থাকে। গভীর রাত্রে তাদের ঘরের দরজায় টক 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 আওয়াজ হয়। তার পাশে সুগন্ধি ছড়িয়ে পড়ে। তারা বুঝতে পারে নুসাইবার পরিবার আসছে। সুখ মিয়ার বাবা মা ভয়ে কাঠ হয়ে যায়। হঠাৎ সাদা পাঞ্জাবি পরে একজন ঘরে ঢোকে, সাথে নুসাইবার মা এবং নুসাইবা। তারা ভিতরে ঢুকে লম্বা করে সালাম দেয়। তখন নুসাইবার বাবা মা তারাও তো সালাম দিয়েছে। এদিকে সুখ মিয়ার যে বাবা আর নুসাইবার বাবা, তো এরা বলে, বিশেষ করে নুসাইবার বাবা সুখ মিয়ার বাবাকে বলছে, আপনারা ভয় পাবেন না, আপনাদের ভয়ের কোনো কারণ নেই, আমরা আপনাদের কোনো ক্ষতি করব না, আমরা একটা ভালো কাজের জন্য এসেছি এবং সেই বিষয় নিয়ে কথা বলবো। তখন মূলত সুখ মিয়ার মা বাবা একটু স্বাভাবিক হন, তাদের সাথে কথা বলেন। যতই কথা বলুক না কেন, জিনদের সাথে কথা বলছে, এটা কোনোভাবেই তো নিজেদের একটা অস্থিরতা গোপন করা যায় না, তাই না? এই অস্থিরতা থেকে তাদের অবস্থা একদম শোচনীয় হয়ে যায়। খুবই ভয় পাচ্ছিল তারা, যতই স্বাভাবিক থাকার কথা বলুক না কেন তারা। তো 2 পরিবার কথা বলে একটা সিদ্ধান্ত নিয়ে সামনের শুক্রবার তারা সুখ মিয়া এবং নুসাইবার বিয়ে দেবে। বিয়ে হবে সুখ মিয়ার বাড়িতে, কিন্তু বিয়ের পর সুখ মিয়া আর নুসাইবা একসাথেই থাকবে। তো সুখ মিয়ার বাড়িতেই নুসাইবা থাকবে। সুখ মিয়ার কোনো রিলেটিভ সুখ মিয়ার বউকে দেখতে পারবে না, কারোর সামনে যাবে না। বিয়েতে সুখ মিয়ার কোনো রিলেটিভ কেউ রাখা যাবে না। সুখ মিয়ার পরিবার আর নুসাইবার পরিবারের উপস্থিত থাকবে বিয়ের সময়।
এদের যদি ভবিষ্যতে সন্তান হয় তারা নানা নারীর কাছে থাকবে, কারণ মনুষ্য জগতে থাকলে তাদের ক্ষতি হবে। সবশেষ একটা কথা নুসাইবার বাবা বলে দেয়, সেটা হলো যদি আমার মেয়ে আপনাদের কোনো মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমার মেয়ে আমাদের কাছে নিয়ে যাব, আর কখনো সে আপনাদের কাছে আসবে না। অতএব এই বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে। সুখ মিয়ার পরিবার তাদের কথা মেনে নেন। দুই পরিবার খুশি। ওই দিনের মতো তারা চলে যান। ধার্য করা দিনে কথা মতো সুখ মিয়ার বাড়িতে দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে হয়। বিয়ের সবকিছু নুসাইবার পরিবার ব্যবস্থা করেছিল, কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি তাদের সামনে কি অপেক্ষা করছে। বিয়ে হয়ে যায়, দুই পরিবার খুশি। নুসাইবার সুখ মিয়া তাদের বাড়িতে থাকতে শুরু করে। আসলে গ্রামের কারো বিয়ে হলে বাড়িতে মানুষ থাকলে আশেপাশের মানুষজন কোনোভাবে তো সেটা টেরই পাই, তাই না? এর ভিতর একদিন সুখ মিয়ার খালা তাদের বাড়িতে বেড়াতে আসে। তো সে কয়েকদিন ওই বাড়িতে থাকবে বলে চিন্তা করে। সুখ মিয়ার মাও চিন্তা করে বোন অনেকদিন পরে অনেক দূর থেকে এসেছে, থাক না কয়েকদিন। কিন্তু এই বোন যে তাদের থেকে তাদের সন্তানকে আলাদা করবে এটা তারা কখনো কল্পনা করেনি। সুখ মিয়ার খালা একদিন পর একটু সন্দেহ করে বসে। সুখ মিয়া কার কার সাথে যেন কথা বলে, সে দেখতে পায় কিন্তু সুখ মিয়ার খালা দেখতে পায় না। আবার সুখ মিয়ার বাবা মাও কথা বলে, কিন্তু সুখ মিয়ার খালা দেখতে পায় না। সুখ মিয়ার খালা বিষয়টার দিকে খুব নজর রাখে। 2-3 দিন পর এই সুখ মিয়ার খালা সুখ মিয়ার মাকে জিজ্ঞেস করে, আপা তোদের বাসায় হচ্ছেটা কি রে? সুখ মিয়া, আর তোরা কার কার সাথে কথা বলিস? বাসায় কি অন্য কোনো কিছুর উপস্থিতি আছে? তখন সুখ মিয়ার মা তার বোনকে বিশ্বাস করে পুরো বিষয়টা খুলে বলে। এটাই যে সে যে কত বড় ভুল করেছে সেটা সে পরে বুঝতে পারে। সুখ মিয়ার মায়ের মুখ থেকে সুখ মিয়ার খালা এসব কথা শুনে তার পিলে চমকে যায়। সে তার বোনকে বলে, তোরা এসব কি করেছিস? এত বড় ভুল তোরা কিভাবে করলি? এটা তো তোরা ভালো করিসনি, এতে তো তোদের ভুগতে হবে। তোরা সুখ মিয়ার জীবনটা শেষ করে দিছিস। জিন জাতি শুধু মানুষকে ক্ষতি করে, তারা কারো ভালো চায় না, এসব বলতে থাকে। তখন সুখ মিয়ার মা তার বোনকে অনেক বুঝায়, কিন্তু বোন এই বিষয়টি মেনে নিতে পারে না, কারণ তার একমাত্র বোনের সন্তানের অনিশ্চিত জীবন, এটা সে মনে করে সে মেনে নিতে পারেনি। সুখ মিয়ার মা তার বোনকে এই কথা কাউকে বলতে কড়াভাবে নিষেধ করে দেয়। সুখ মিয়ার খালা রাগে ক্ষোভে ওই দিনই বোনের বাড়ি থেকে কাজের অজুহাত দেখিয়ে নিজের বাড়িতে চলে যায়। তার মনে মনে দুষ্টু বুদ্ধির যে রয়েছে এটা কেউ বুঝতে পারেনি। সে মনে করেছে তার ভাগ্নের ভালোর জন্য তাকে কিছু করতেই হবে, তা না হলে তার ভাগ্নের জীবন শেষ। তার বোন আর দুলাভাইকে জিনেরা বশ করে ফেলেছে, তাই তারা বিষয়টা মেনে নিয়েছে। তখন সুখ মিয়ার খালা বাড়িতে গিয়ে চিন্তা করতে থাকে কি করা যায়, এটা নিয়ে কিভাবে আমার ভাগ্নেকে বাঁচানো যায়। অনেক চিন্তা ভাবনা করার পর সে সিদ্ধান্ত নেয় কোন এক হুজুরের সাহায্য নিয়ে সুখ মিয়া আর নুসাইবাকে সে আলাদা করবেই। এর জন্য তার যত নিচে নামতে হয় সে নামবে। এরপর সে একটা হুজুর খুঁজতে থাকে, ভালো একটা হুজুর লাগবে এরকম চিন্তা করেছে আর কি। কয়েকদিন খোঁজার পর সে ভালো একটা হুজুরের সন্ধানও পায়। তিনি হুজুরের কাছে গিয়ে বিষয়টা খুলে বলেন। তখন হুজুর বলে, দুই পরিবার যেহেতু মেনে নিয়েছে তারা ভালো আছে, তাহলে আপনার সমস্যাটা কি? আপনি কেন এই সম্পর্ক শেষ করতে চাচ্ছেন? আপনার তো উদ্দেশ্য ভালো বলে মনে হচ্ছে না। তখন সুখ মিয়ার খালা বলে, মানুষ এবং পরীর কোনো সম্পর্ক হয় না, এটা আমার ভাগ্নেকে ক্ষতি করার জন্য করা হয়েছে। এই বিয়ে টিয়ে এসব আমি মানি না। আপনি দুজনকে আলাদা করে দিতে পারবেন কিনা সেটা বলেন। তখন হুজুর বলে, না, আমি এই অপরাধ করতে পারবো না, আর এই কাজ করলে আমারও ক্ষতি হবে, আমি পাপী হয়ে যাব। আপনি অন্য কোথাও দেখেন তো বাপু, যান এখান থেকে ভাগেন। এইভাবে ওনাকে মোটামুটি একটু তাড়িয়েই দেন বলা চলে ওই হুজুর। তখন সুখ মিয়ার খালা অন্য হুজুর দেখতে থাকেন। আরো 2-3 জন হুজুরের কাছে গেলে তারাই একই কথা বলে। এরপর রাগে ক্ষোভে সুখ মিয়ার খালা অমানুষের মতো একটা কাজ করার সিদ্ধান্ত নেন। সে বুঝতে পারে হুজুর দিয়ে কোনো কাজ হবে না, কোনো তান্ত্রিক বা সাধুর কাছে যেতে হবে, তাহলে এই কাজ সে করতে পারবে। সে খুঁজতে খুঁজতে তার বাড়ি থেকে অনেকটা দূরে এক তান্ত্রিকের সন্ধান পায়। তো তিনি ওই তান্ত্রিকের কাছে গিয়ে সুখ মিয়ার ঘটনাটা খুলে বলে। তান্ত্রিককে সে খুব অনুনয় বিনয় করে যে তার ভাগ্নেকে যে কোনোভাবে হোক ওই পরিরা থেকে আলাদা করতেই হবে, তাদের যা যা করা লাগে সে করবে। তখন তান্ত্রিক বলে, আমাকে একটা দিন সময় দেন, আমি দেখি কি করা যায়। তখন সুখ মিয়ার খালা তার বাড়িতে চলে যায়। এদিকে সুখ মিয়ার সংসার খুব ভালোভাবেই চলছে, বাবা মা বউ নিয়ে তারা ভালোই আছে, কারো কোনো সমস্যা নেই। তো এভাবে করতে করতে আশেপাশের প্রতিবেশীরাও তাদের আচরণ দেখে একটু সন্দেহ করতে থাকে। গ্রামে সাধারণত কোনো কোনো বিষয় সত্যি বা মিথ্যা যাই হোক, একটু রটে গেলে পুরো গ্রাম ছড়াতে অল্প কয়েক মুহূর্তই সময় লাগে। তো প্রতিবেশীরা চলাচলে সন্দেহ করলেও বিষয়টা তারা বুঝতে পারে না। ঘরের ভিতর 3 জন মানুষ, তারা
আর একজনের সাথে কথা বললে সেটা কেউ আসলে অন্য কেউ শোনেও না। তো বিষয়টা নিয়ে সন্দেহ করাটাই স্বাভাবিক, তারা কার কার সাথে কথা বলে, একা একা কথা বলে বাহ্যিকভাবে দেখলে মনে হয়। তো যাই হোক, প্রতিবেশীরা সুখ মিয়ার মা বাবাকে এসব বিষয় নিয়ে কিছু বলে তারা সবাইকে বোঝায় যে এগুলো তারা ভুল শুনেছে, তারা তিনজনই বাড়িতে থাকে, তারা বুঝতে ভুল করেছে, এসব বলে তাদেরকে একটা বুঝ দিয়ে দেয় আর কি। কিন্তু প্রতিবেশীদের মধ্যে একটা কানাঘুষা চলতেই থাকে। আসল বিষয় হলো সুখ মিয়ার খালা এই বিষয়টা নিয়ে কিন্তু সে বসে নাই, সে তার বোনকে কিছু জানায় না, সে তার মতো করে সুখ মিয়ার নুসাইবাকে যে কোনো মূল্যে আলাদা করতে চায়। 2 দিন পর সুখ মিয়ার খালা সেই তান্ত্রিকের কাছে যায়। তখন তান্ত্রিক সুখ মিয়ার খালাকে বলে, তোমার অপেক্ষায় তো ছিলাম, আমি এই কাজ করতে পারবো, কিন্তু এই কাজের জন্য কিছু জিনিস লাগবে। সুখ মিয়ার 1 টুকরো কাপড়, সুখ মিয়ার বাবা এবং মায়ের 1 টুকরো কাপড় লাগবে, 1 মুঠ লবণ লাগবে, শুকনো মরিচের গুঁড়ো লাগবে, সুখ মিয়াদের উঠোনের মাটি লাগবে, আর সদ্য বাচ্চা জন্ম নেয়া একটা গাভীর গোবর লাগবে, যে গাভীর সদ্য একটা বাচ্চা জন্ম নিয়েছে সেটার গোবর লাগবে। তো এগুলো 2 দিনের মধ্যে জোগাড় করে দিলে সে কাজ শুরু করবে। এগুলো দিলে সে এমন কিছু করবে যে তারা একসাথে থাকতে পারবে না। তখন সুখ মিয়ার খালা রাজি হয়ে যায়। ওই দিনই সুখ মিয়ার খালা সুখ মিয়াদের বাড়িতে চলে যায়, তার বোনকে সুখ মিয়ার বিষয়ে আবারও বোঝাতে এসেছে যে, এবং সেই অজুহাতে সে ওই বাড়ি থেকে তান্ত্রিকের বলা জিনিসগুলো সংগ্রহ করে পরদিন সকালেই তার বাড়িতে চলে যায়। ওই দিন বাকি জিনিস জোগাড় করে পরদিন সকালে সেই তান্ত্রিকের বাড়ি গিয়ে হাজির হয়। তখন তান্ত্রিককে তার চাওয়া জিনিসগুলো দিয়ে বলে, আপনি কাজ শুরু করে দেন। তখন তান্ত্রিক বলে, ঠিক আছে আমি কাজ করব, তবে তুমি 1 মাস পর এসে খবর নিবা, এর ভিতরে আর কখনোই আসবা না আমার কাছে। সেও রাজি হয়। সুখ মিয়ার খালা তো মনে মনে এবার অনেক খুশি, এবার তার ভাগ্নেকে পরীর হাত থেকে রক্ষা করতে পারবে, এবার সে তার বোন এবং দুলাভাইকে বাঁচাতে পারবে। কিন্তু সে বুঝতে পারেনি সে কত বড় পাপ করেছে এবং সে কত বড় ক্ষতিটা করলো। এভাবে দিন কাটতে থাকে। 1 মাস পর গিয়ে তান্ত্রিকের কাছে খবর নিয়ে আসে। তান্ত্রিককে সে বারবার বলে, কি করতেছেন আমাকে বলেন, তা না হলে আমি কিভাবে বুঝবো। তখন তান্ত্রিক তাকে বলে, কাজ শুরু হতে দেরি হবে, কিন্তু সুখ মিয়া আর নুসাইবা আলাদা হবেই। কিভাবে কি করছে সেটা এখন বলতে পারবে না, তাহলে সেটার প্রভাব নাকি কেটে যেতে পারে। এভাবে কেটে যায় আরো কয়েক মাস। ততদিনে সুখ মিয়া আর নুসাইবার একটা কন্যা সন্তানের জন্ম হয়। নুসাইবার পরিবারও খুশি, আবার সুখ মিয়ার পরিবারও খুশি। সুখ মিয়ার খালা কি মনে করে যেদিন সন্তান জন্ম হয় তার 2 দিন পর সুখ মিয়াদের বাড়িতে যায়, কারণ সে মূলত দেখতে চায় যে কাজ কতটুকু হলো, সুখ মিয়ার সাথে কি ওই নুসাইবা পরীর সম্পর্ক ছেদ হয়েছে। সে তো আসলে বুঝতে পারছে না কতদূর কি হচ্ছে। কিন্তু সে গিয়ে যখন দেখে যে তাদের সন্তান হয়েছে, সে রাগে গজগজ করতে করতে তার বোনকে কথা শোনায়, সে তার বাড়িতে চলে যায়। মানে কথাটা শুনিয়ে সে আর থাকে না, সে তার বাড়িতে চলে গেছে। তো মূলত বাচ্চা হওয়ার কথা শুনেই সুখ মিয়ার খালা নড়েচড়ে বসে। পরদিন সকালে সে সেই তান্ত্রিকের বাড়িতে যায় এবং তাকে বলে, আপনি তো কিছুই করতে পারলেন না, আপনি বলেছিলেন কাজ হয়ে যাবে, আর এখন থেকে ওদের করে সন্তান আসছে, তাহলে এখন আর ওদের আলাদা করা সম্ভব না। আপনি না পারলে আমাকে বলতেন, আমি অন্য চেষ্টা করতাম। আপনি আমাকে সময় লাগবে এগুলো বলে কিছুই করতে পারলেন না, এত কষ্ট করে সেই জিনিসগুলো নিয়ে আসলাম, অথচ আপনি কোনো কাজেরই না। এসব বলতে বলতে তান্ত্রিককে অনেক কথা শোনায়, আর তান্ত্রিককেও ভুল বুঝতে থাকে। তখন তান্ত্রিক হেসে দেয় আর বলে, কাজ তো 2-3 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে, এমনিতেই কাজের প্রভাব কিছুটা তাদের উপর পড়েছে, কিন্তু আসল প্রভাব এখন থেকেই পড়বে। তখন সুখ মিয়ার খালা বলে, কিভাবে হবে আমাকে খুলে বলেন, কারণ আমি এখন আর আপনাকে বিশ্বাস করতে পারছি না। তখন তান্ত্রিক যেটা বলে সেটা শুনে সুখ মিয়ার খালা অবাক হয়ে যায়, এবং তখনই প্রথম তার বিবেকে বলে যে সে কত বড় ভুল করেছে, সে তার ভাগ্নের উপকার করতে গিয়ে কত বড় ক্ষতি করে ফেলেছে। তান্ত্রিক বলতে শুরু করে, আমি সুখ মিয়ার কাপড়ে ওদের উঠানের মাটি আর সদ্য জন্ম নেওয়া গাভীর গোবর দিয়ে একটা লাল কাপড়ে পেঁচিয়ে বিভিন্ন মন্ত্র পড়ে জোড়া কবরের ভিতরে পুঁতে এমন জাদু করে রেখেছি, এই জাদু আমি নিজেও আর কাটাতে পারবো না, কারণ এটা এখন আমার সাধ্যের বাইরে। গোবর যত পচবে আর পচা গোবর যতবার সুখ মিয়ার কাপড়ে লাগবে, ততবার তাদের ভিতর অশান্তির মাত্রা বাড়তে থাকবে। একটা শূকর বলি দিয়ে শুকনো মরিচের গুঁড়ো শূকরের রক্তের সাথে মিশিয়ে একটা শক্তিশালী পিশাচকে উৎসর্গ করেছে, যাতে পিশাচটি সবসময় সুখ মিয়া আর তার সন্তানের উপর প্রভাব বিস্তার করে তাদেরকে অসুস্থ করে রাখতে পারে। আমি যখন তোমার দেয়া জিনিস দিয়ে কাজ শুরু করি, তখন আমি খবর পেলাম নুসাইবার সন্তান সম্ভবা, আর আমি এটাই উপযুক্ত সময় হিসাবে বেছে নিলাম। সন্তান জন্ম দেওয়ার 7 দিনের মাথায় ওদের উপর করা জাদুর প্রভাব পুরোপুরি কাজ করবে, তখন নুসাইবা তার সন্তান এবং সুখ মিয়ার সংস্পর্শে আসা কঠিন হবে।
সচরাচর নুসাইবা তার সন্তান এবং স্বামীর কাছে আসতে পারবে না। এভাবে চলতে থাকলে মনোমালিন্য হতে হতে যে কোনো কারণেই হোক তার একসময় আলাদা হয়েই যাবে। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে, এই জাদুর প্রভাবে সুখ মিয়ার মৃত্যু ঝুঁকি রয়েছে, আর নুসাইবা জিন হলেও সারা জীবন তার উপর জাদুর প্রভাব থাকবে। নুসাইবার পরিবার যেহেতু জিন, তারা তাদের মতো করে চেষ্টা করবে নুসাইবা আর সুখ মিয়াকে রক্ষা করতে। আমি শুধু নুসাইবা, সুখ মিয়া তাদের সন্তানের উপরেই জাদু করেছি। এসব কথা শুনে সুখ মিয়ার খালাতো কান্নাকাটি শুরু করে। নিজের ভাগ্নের ভালো করতে গিয়ে ভাগ্নেকে মৃত্যুর মুখে ঠেলে দিতে সে কিন্তু পারে না। এটা ভেবে তার খুব কষ্ট লাগছিল। তাই সে তান্ত্রিককে এখন উল্টো বলে যায় এই জাদু কাটাতে। তখন তান্ত্রিক বলে, আমি তো বলেই দিয়েছি এটা এখন আমার আর হাতে নাই, এটা এখন আমার সাধ্যের বাইরে। এখন যেটা ঘটবে সেটা মেনে নিতে হবে। এই জঘন্য কাজের জন্য ওই আমলে তান্ত্রিক সুখ মিয়ার খালার কাছ থেকে ভালো পরিমাণ অর্থ নিয়েছিল। এই অর্থ দিতে সুখ মিয়ার খালার কোনো সমস্যা হয়নি, কারণ তার আর্থিক অবস্থা মোটামুটি ভালোই ছিল। তান্ত্রিক না করে দেওয়ার পর সুখ মিয়ার খালা বুক ভরা কষ্ট নিয়ে বাড়িতে চলে আসে। সে এখন বুঝতে পারতেছে সে কি ক্ষতিটা করলো তার ভাগ্নের। তার ভিতরে এত অনুশোচনা হয় যে সে আর এই বিষয়টা মেনে নিতে পারছে না, কিন্তু কি করবে সেটাও বুঝতে পারছে না। সবকিছু মিলিয়ে সে বুঝতে পারছে যে সে দুইটা পরিবারের সাথে কত বড় বেইমানি করেছে, আর এটার জন্য যে তার কোনো ক্ষমা নাই সেটাও সে উপলব্ধি করতে পারছে। ওদিকে সুখ মিয়ার সন্তান জন্মের 7 দিনের মাথায় নুসাইবার শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। তাদের সন্তান সবসময় কান্নাকাটি করে। নুসাইবা সন্তানের কাছে আসার ভেতরে এক ধরনের একটা অনীহা সৃষ্টি হতে থাকে। সুখ মিয়া আর সুখ মিয়ার পরিবার এসব দেখে হতবাক হয়ে পড়ে। কি হচ্ছে তাদের পরিবারের সাথে কিছুই বুঝতে পারছে না। নুসাইবা তার পরিবারকে বিষয়টা জানায়। তখন তারা এসে তাদের মেয়ে এবং নাতনিকে দেখে যায়। মেয়েকে যখন তারা দেখতে আসে তখন নুসাইবার বাবার মুখটা কালো হয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল কোনো মানুষের দ্বারা তার মেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন তারা কিছু না বলে চলে যায় এবং যাওয়ার সময় শুধু বলে নুসাইবা আর তার বাচ্চাকে দেখে রাখতে এবং সাবধানে রাখতে। নুসাইবা সন্তানের খেয়াল করে না ঠিক মতো, সুখ মিয়ার খেয়াল রাখে না ঠিক মতো। এই বিষয়টাও সুখ মিয়া নর্মাল ভাবে নেয় না। সেও নুসাইবার সাথে এটা নিয়ে ঝগড়াঝাটি করে। আসলে নুসাইবা আর তার সন্তানের উপর জাদুর প্রভাব এমনভাবে পড়েছে যাতে তাদের সুস্থ থাকাই কঠিন। সেখানে সংসার করা প্রায় অস্বাভাবিক হয়ে গেছে। নুসাইবার বাবা বিষয়টা জানতে পারে যে তার মেয়েকে সুখ মিয়ার কাছ থেকে আলাদা করতে ভয়ানক কালো জাদু করা হয়েছে। এই কাজ সুখ মিয়ার খালা এক তান্ত্রিককে দিয়ে করিয়েছে যাতে করে এই সংসারটা না টেকে। তখন নুসাইবার বাবা নুসাইবার সাথে দেখা করতে আসে। মেয়েকে দেখে আর নাতনিকে দেখে নুসাইবার বাবা চোখের পানি ধরে রাখতে পারে না। এদিকে নুসাইবার শরীর দিন দিন শুকিয়ে যায়। নুসাইবার সন্তানও সবসময় কান্নাকাটি করে আর অস্বাভাবিক আচরণ করে। আবার সুখ মিয়াও এসব মেনে নিতে পারে না। তখন এই নুসাইবার বাবা নুসাইবাকে সব খুলে বলে এবং নুসাইবাকে বলে, তোকে আমরা নিয়ে যেতে এসেছি, এখানে থাকলে তুই মারা যাবি। তোকে নিয়ে আমরা আগে চিকিৎসা করাবো, তোর উপর থেকে জাদুর প্রভাব কাটাতে হবে আগে। এসব শুনে নুসাইবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তখন তার বাবাকে বলে, সব কে করেছে? তখন তার বাবা বলে, এই কাজ সুখ মিয়ার খালা নাসরিন বেগম এক তান্ত্রিককে দিয়ে করিয়েছে। সুখ মিয়ার পরিবারকে কাউকে বলতে নিষেধ করার পরও সুখ মিয়ার পরিবার ওই নাসরিন বেগমকে বলেছিল যে খবরদার এ কথা কাউকে বলা যাবে না, কিন্তু এই জিনিসটা সে শোনেনি। আর সুখ মিয়ার পরিবারকেও বলা হয়েছিল যেন এই বিষয়টা কাউকে না জানায়, কিন্তু সুখ মিয়ার মা সে তার বোনকে এই কথাটা বলে দেয়। মূলত সুখ মিয়ার এই সুখ তার খালার সহ্য হয়নি। মূলত সে ভালো উদ্দেশ্য করলেও সে চূড়ান্ত পরিণতিতে এটার কারণে খারাপ কাজটাই করেছে। তো এসব কথা শুনে নুসাইবাও তার বাবার সাথে যেতে রাজি হয়। তখন নুসাইবার বাবা সুখ মিয়া এবং তার মা বাবাকে সব ঘটনা খুলে বলে। তারা এই বিষয়টা কিছুতেই মেনে নিতে পারছে না, তাদের খালা এটা কিভাবে করলো। তারা সবাই কান্নায় ভেঙে পড়ে। তখন নুসাইবার বাবা বলে, আমি আমার মেয়ে নাতনিকে নিয়ে যাচ্ছি, আগে ওদের সুস্থ করতে হবে, তারপর সিদ্ধান্ত নেব। যাওয়ার আগে সুখ মিয়াকে 1 বোতল পানি দিয়ে যায় এবং বলে 3 বেলা এটা খেতে এবং গোসলের সময় এটা গায়ে লাগাতে। তখন নুসাইবার বাবা নুসাইবা আর তার নাতনিকে নিয়ে চলে যান। যাওয়ার সময় সুখ মিয়া আর নুসাইবা সে কি কান্না! সেই কান্না দেখলে পৃথিবীর যে কোনো প্রাণীও কাঁদবে। সেই কান্না দেখে মনে হয় সেদিন অদৃশ্য প্রাণীগুলোও কেঁদেছিল। নুসাইবার চলে যাওয়ার পর সুখ মিয়া কষ্টে ক্ষোভে চিন্তায় পুরোপুরি ভেঙে পড়ে। নাওয়া খাওয়া প্রায় ছেড়েই দেয়। সারাদিন শুধু ভাবে জীবনে কারো ক্ষতি করলাম না, তাও আপন মানুষ কিভাবে আমার জীবনটা নষ্ট করে দিল, আমার স্ত্রী সন্তানকে কেন আমার থেকে আলাদা করে দিতে চাইল, এসব ভাবে আর কাঁদে। সুখ মিয়ার মা বাবা সবসময় বুঝাতে থাকে, কিন্তু যতই বুঝ দিক
নিজের মন কি আর মানানো যায়? এভাবে চলে যায় 6 মাস। এর ভিতরে নুসাইবার সাথে সুখ মিয়ার কোনো ধরনের যোগাযোগ হয়নি। বহুবার তাদের সাথে সুখ মিয়া যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু তারা কেউ আসেনি। সুখ মিয়া ভেবেই নেয় নুসাইবা আর তার মেয়ে মনে হয় মারা গেছে, তাই তারা আর কেউ আসছে না। এই চিন্তায় চিন্তায় সুখ মিয়ার অবস্থাও শোচনীয় হয়ে যায়। জীবন্ত মৃত মানুষ সুখ মিয়া, এমন হয়ে গেছে আর কি, বেঁচে থেকেও মৃত। 6 মাস পর একদিন রাতে নুসাইবা সুখ মিয়ার কাছে আসে। নুসাইবাকে দেখে সুখ মিয়া জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করে। তখন নুসাইবা সুখ মিয়াকে শান্ত করে বলে, তুমি চিন্তা করো না, আমি আর তোমার সন্তান ভালো আছি। আমাদের উপর এই জাদুর প্রভাব অনেকটাই কেটে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু সারা জীবন কিছুটা সমস্যা থেকেই যাবে, আর এটা নিয়ে বেঁচে থাকতে হবে। আমার মেয়েকে নিয়ে আসেনি, কারণ আমার মেয়েকে তার নানা নানি এখানে রাখতে চায় না, আমাকেও তারা এখানে রাখবে না। আমরা আমাদের জগতেই থাকবো। তোমার কাছে অনুমতি চাইতে এসেছি। এখানে থাকলে মানুষের দ্বারা আমাদের ক্ষতি হওয়ার অনেক সম্ভাবনা থাকে, তাই এই সমস্যায় না পড়াই ভালো। এতে আমার, তোমার এবং আমাদের সন্তানের জন্যই ভালো হবে। এসব কথা শুনে সুখ মিয়ার মা বাবা বলে, আমরাও তাই চাই, তোমার এখানে থাকার দরকার নাই। আসলে মানুষের স্বভাব ভালো না, তারা ভালো কিছু মেনে নিতে পারে না, তাই তোমার বাবা মায়ের কাছেই থাকো, সেটাই ভালো। তখন নুসাইবা বলে, তুমি আমাদের সাথে আমাদের জগতে চলো, ওখানে আমরা একসাথে থাকবো। মাঝে মাঝে তুমি তোমার পরিবারের সাথে দেখা করতে আসবা, তারাও চাইলে আমাদের দেশে গিয়ে আমাদের সাথে দেখা করবে। তখন সুখ মিয়া বলে, আমার মা বাবা যতদিন আছে ততদিন আমি তাদের কাছেই থাকবো, তারা যখন থাকবে না তখন চিন্তা ভাবনা করব। মাঝে মাঝে তোমাদের ওখানে গিয়ে ঘুরে আসবো আর আমার সন্তানকে গিয়ে দেখে আসবো। নুসাইবা বলে, ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। তখন সুখ মিয়া বলে, আমার মেয়েকে দেখবো। তখন নুসাইবা সুখ মিয়া এবং সুখ মিয়ার মা বাবাকে তাদের সন্তানকে দেখিয়েছিল। তারা সুখ মিয়ার মেয়েকে দেখে কান্নাকাটি করে খুব। তো ওই দিনের মতোই কথা শেষ করে নুসাইবা চলে যায়। এরপর মাঝে মাঝে সুখ মিয়া নুসাইবার জগতে যেত এবং দেখে আসতো তার সন্তানকে। 1990-92 সালে সুখ মিয়ার বাবা মা দুজনই মারা গেলে হঠাৎ করে সুখ মিয়া নাকি নিরুদ্দেশ হয়ে যায়। এরপর আর কখনো কেউ সুখ মিয়াকে দেখেনি। সে কোথায় গেছে, কেমন আছে, মারা গেছে নাকি বেঁচে আছে, এটা কেউ জানে না। সুখ মিয়ার মা বেঁচে থাকতে তার বোনকে এটার জন্য অনেক দোষারোপ করেছিল, যে আমার মায়ের পেটের বোন হয়ে কিভাবে আমার এত বড় ক্ষতি করলি। এসব সুখ মিয়ার মা তার বোনকে বলেছিল। সুখ মিয়ার খালা নাসরিন বেগম এটার জন্য বোন দুলাভাই এবং সুখ মিয়ার কাছে অনেকবার ক্ষমা চেয়েছে। সে বলেছে তারা যদি মাফ না করে তাহলে সে মরে গেলেও শান্তি পাবে না। তার এত অনুশোচনা দেখে সুখ মিয়ার বাবা মা এবং সুখ মিয়া এই নাসরিন বেগমকে মাফ করে দেয়। সুখ মিয়ার মা মারা যাবার আগে তার বোনকে বলে গিয়েছিল সুখ মিয়ার 3টা সন্তান, 2টা ছেলে, 2টা মেয়ে, 1টা ছেলে, তারা এখন ভালো আছে, তারা তাদের নানা নানির কাছে থাকে। সুখ মিয়ার খালা এখন আর নাই, উনিও মারা গেছেন। মূলত এটাই ছিল ঘটনা। সুখ মিয়ার খালা নাসরিন বেগম এই ঘটনাটা তার এক রিলেটিভকে বলেছিল, তিনি এই কাজটি কিভাবে করেছিলেন এবং সবকিছু তো উনি শুনেছিলেন সুখ মিয়ার মায়ের কাছ থেকে, এই জন্য এই ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে জানা গিয়েছিল। সেই রিলেটিভের বাড়ি, এই যে আশিক যিনি ঘটনাটা বলেছেন তার দাদার কাছ থেকে সংগ্রহ করেছেন, তার দাদার মামার বাড়ির পাশেই। আশিকের দাদার মামা বাড়িতে অনেক যাওয়া আসা হতো। সেই সময় কথার ফাঁকে গল্প করার সময় আশিকের দাদার কাছে ওই তার মামা বাড়ির পাশের সেই লোক এই ঘটনাটা আশিকের দাদাকে বলেছিল। আশিকের দাদা 2017 সালে আশিককে এই ঘটনাটা বলেছিলেন। আশিকের দাদা এখন আর বেঁচে নাই, এটাই ছিল ঘটনা। সুখ মিয়া এখনো বেঁচে আছে কিনা বা তার সংসারে সবাই কেমন আছে, তারা কোথায় আছে, এটার কোনো খোঁজ খবরও কেউ জানে না। এভাবেই শেষ হয়ে যায় সুখ মিয়া আর নুসাইবা পরীর ভালোবাসার অধ্যায়। মানুষ আসলে মানুষের ভালো চায় না, এটাই বিভিন্ন সময় মানুষ তার কাজের মাধ্যমে প্রকাশ করেছে। এমন ইতিহাস বহু রয়েছে। তো আমরা যারা, বিশেষ করে বাঙালিরা, আমাদের একটা স্বভাব হলো যে কোনো মানুষকে টেনে পেছনে নিয়ে যাওয়া। কিন্তু প্রিয় লিসেনার্স, একটা মজার বিষয় কি জানেন, আমরা বাঙালিরা বা যে কোনো মানুষ একটা জায়গায় শুধু কোনো মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে দেয়, আমাদের সামনে তাকে যেতে দেয়, সেটা হলো নামাজের কাতারে। নামাজের কাতারে আমি যদি পেছনের কাতে দাঁড়িয়ে থাকি, তাহলে আমি চেষ্টা করবো যে পেছন থেকে, ভাই যাই, সামনে যান, সামনে যান, সামনে দিকে গিয়ে দাঁড়ান। আমি নিজে সামনে যাচ্ছি না, আর একজনকে সামনে ঠেলে দিচ্ছি। আমার মনে হয় প্রিয় লিসেনার্স, এই একটা জায়গায় আমরা শুধু মানুষকে আমাদের সামনে যেতে দেই, তাছাড়া কেউ আমাদের সামনে যাক এটা আমরা চাই না। কারো ভালো আমরা চাই না, ভালো দেখলে আমরা হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাই। প্রিয় লিসেনার্স, পৃথিবীতে এই একটি মাত্র গুনাহ রয়েছে যে গুনাহের কারণে অন্য নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়। কেউ যদি ব্যভিচার করে তার ব্যভিচারের গুনাহ হয়, কেউ মিথ্যা বললে মিথ্যা বলার গুনাহ হয়, কিন্তু কেউ যদি হিংসা করে তাহলে তার সমস্ত নেক আমল জ্বলে পুড়ে ছাই হয়ে যায়।
এই হিংসা এমন মারাত্মক একটা জিনিস। আল্লাহ আমাদের এই সমস্যাগুলো থেকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো নুসাইবাপুরীর ঘটনা, হাফিজের ঘটনা এবং মাশফিক ভাইয়ের ঘটনা? আশা করছি এই দুটো ঘটনাই আপনাদের ভালো লেগেছে। আর সেই সাথে শেষ হয়ে গেল আমাদের ঈদ স্পেশাল এপিসোডের চারটি আয়োজন। আশা করছি এই চারটি আয়োজনের সাথে আপনারা ছিলেন। ইনশাআল্লাহ আপনাদের সবগুলো ঘটনা ভালো লেগেছে। আর ঘটনা ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর প্রিয় লিসেনার্স, আমরা ভয়ের শিহরণ নামে যে বইটি প্রকাশ করেছিলাম আপনাদের পাঠানো 10টি ঘটনা নিয়ে, এই বইটি কিন্তু রকমারিতে রয়েছে। আপনারা গুগলে গিয়ে যদি রকমারি লিখে সার্চ করেন, রকমারি ওয়েবসাইট চলে আসবে, সেখানে ঢুকে ওখানেও একটা সার্চ অপশন আছে, সেখানে ভয়ের শিহরণ লিখলেই বইটি আপনাদের সামনে চলে আসবে, সেটা যেটা প্রান্ত প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল। তো আপনারা সেটা অর্ডার করে এই বইটি পড়তে পারেন, নিজের সংগ্রহে রাখতে পারেন, আফরান দ্য হরর ওয়ার্ল্ডের প্রতি ভালোবাসার একটা টোকেন হিসাবে। আশা করছি আপনার বইটি সংগ্রহে রাখবেন ইনশাআল্লাহ। বইয়ে বেশ কিছু ঘটনা রয়েছে, হাফিজের ঘটনা রয়েছে, তারপর আরও আপনাদের পরিচিত অনেকেরই ঘটনা সেখানে রয়েছে। আশা করছি ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, ঈদ আশা করছি আপনাদের সকলের ভালো কেটেছে। ইতোমধ্যে অনেকেই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। আপনাদের যাত্রা শুভ হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। প্রিয় লিসেনার্স, আমাদের চ্যানেল 200K হওয়ার কাছাকাছি চলে এসেছে। আপনারা আমাদের চ্যানেলের লিঙ্কটি শেয়ার করতে থাকুন, যাতে করে আপনাদের পরিচিত অনেকেই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এবং সত্য ভয়ের ঘটনা শুনে ভৌতিক বিনোদন লাভ করতে পারে। প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।